সময়টা নবম শ্রেণীর প্রথম দিন। ওভারব্রিজের সিঁড়ি বেয়ে উঠছি, তখনই চোখাচোখি হলো আমাদের স্কুলের ড্রেস পরিহিত একটা মেয়ের সাথে। এক কাঁধে ঝুলানো ব্যাগ, চুলগুলো দুই দিকে বেনি করা, কোনো সাজ নেই। গরমের কারণে নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম। এই ন্যাচারাল লুকেই যেন আরও হাজার গুণ বেশি সুন্দর লাগছিল তাকে, মায়াপরীর মতো। কিছুক্ষণের জন্য মনে হলো সময়টা থেমে গেছে। এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছি। সে আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা হাঁসফাঁস করতে লাগলো। সাথে হয়তো তার আম্মু। আমাদের ক্রস করার সময় বাঁকা চোখে একবার তাকালো আমার দিকে। দোস্ত, আমি তো পড়ে গেছি। ওই, তুই কই পড়ে গেলি? তুই তো দাঁড়িয়ে আছিস। ধুর শালা, ওই পড়ে যাওয়ার কথা বলি নাই, প্রেমে পড়ার কথা বলছি। কি বলিস? তুই আবার কার প্রেমে পড়ে গেলি? এই তো এখন যে আমাদের সামনে দিয়ে গেল না। অভিনন্দন দোস্ত, ট্রিট কবে দিবি? আরে দিবনে, এখন ক্লাসে চল। ক্লাসে এসে দুজনে খোশ গল্প করছি, তখনই আগমন ঘটল ওভারব্রিজে দেখা মেয়েটার। আমি আবারও তাকে নিয়ে ভাবনায় ডুব দিলাম। রিফাতের ধাক্কায় ভাবনার ছেদ ঘটল। ক্লাসে স্যার এসেছেন। আজ নবম শ্রেণীতে নতুন অনেকে এসেছে। শুরু হলো পরিচয় পর্ব। সেই সুবাদে মেয়েটার নামটাও জানা হয়ে গেল, নীলা। তারপর আর কি, শুরু হলো মিশন ভালোবাসার। সারা ক্লাস তার দিকে তাকিয়ে থাকা, প্রতিদিন ক্লাস শেষে প্রতিদিন তার পেছন পেছন যাওয়া, বিকালে তার বাড়ির সামনে খেলার অজুহাতে দাঁড়িয়ে থাকা, শুধুমাত্র তাকে এক নজর দেখার জন্য ছুটির দিনেও ক্লাস ইউনিফর্ম পরে তাদের বাড়ির সামনে ঘুরঘুর করা। দিন দিন পাগলামিটা যেন বেড়েই চলছে, তবুও কথা বলার সুযোগ পাইনি কখনো। একদিন ক্লাস শেষে তার পেছন পেছন যাচ্ছি, সে আচমকা পেছনে ফিরে আমাকে ইশারায় ডাক দিল। আমি ভয়ে ভয়ে সামনে গেলাম। এই, আপনি প্রতিদিন এইভাবে আমার পিছন পিছন আসেন কেন? ওর এমন প্রশ্নে আমি ভরকে গেলাম। এখন ভালোবাসার কথা বললে আমাকে যদি খারাপ ভাবে, তাই ওর প্রশ্নের কোনো জবাব না দিয়ে উল্টো ঘুরে সোজা দৌড় দিলাম। পেছন থেকে অনেক ডাক ছিল নীলা, কিন্তু পিছন ফিরে তাকায়নি। তারপর থেকে শুরু হয় ওর কাছ থেকে পালানো, লুকিয়ে লুকিয়ে তাকে দেখা। কয়েক মাস পর শুরু হলো পড়ালেখা নিয়ে ব্যস্ততা। সামনে এসএসসি পরীক্ষা, ফাইনাল টেস্টের পর স্কুল বন্ধ হয়ে যায়। পড়ালেখার ব্যস্ততার মাঝেও তাদের বাড়ির সামনে যেতাম তাকে এক নজর দেখার জন্য, কিন্তু দেখা আর হতো কই, সেও পড়ালেখা নিয়ে ব্যস্ত। এসএসসি প্রথম পরীক্ষার দিন সিট প্ল্যানে নিজের আসন খুঁজছি, তখন চোখ গেল আমার কিছুটা সামনে নীলা দাঁড়িয়ে আছে। আমাদের চোখাচোখি হতেই সে একটা মুচকি হাসি উপহার দিল। হয়তো এই হাসিটাই ছিল আমার পরীক্ষা ভালো হওয়ার কারণ। দেখতে দেখতে পরীক্ষার শেষ দিন ঘনিয়ে এলো। পরীক্ষার শেষ দিনটাই কিন্তু তার দেখা মিলল না। এসএসসির রেজাল্ট দিয়েছে, জিপিএ 5 পেয়েছি, কলেজে অ্যাডমিশন হয়েছে। প্রথম দিন, তাই কয়েকজন বন্ধু মিলে ক্যাম্পাসের সবুজ ঘাসের মাঠটাই আড্ডা দিয়েছি। তখনই চোখ গেল গেটের দিকে। নীলা তার বান্ধবীদের সাথে হাসতে হাসতে ক্যাম্পাসের ভেতর প্রবেশ করছে। আমি সেই দিকে এক নজরে তাকিয়ে আছি। আমাদের চোখাচোখি হতেই সে ঠোঁটজোড়া প্রসারিত করে আমার দিকে এগিয়ে এলো। আমাকে হাতের ইশারায় তার কাছে ডাকলো। ভয়ে ভয়ে তার কাছে গেলাম। তুমি সেদিন আমার প্রশ্নের জবাব না দিয়ে চলে গিয়েছিলে কেন? কাচুমাচু করতে করতে বললাম, সরি। সরিতে কাজ হবে না। তাহলে কি করতে হবে? নীলা আমার দিকে কিছুটা এগিয়ে এসে বলল, তুমি যাকে ভালোবাসো তার নাম কি? আমি আবার কাকে ভালোবাসতে যাব? কাউকে ভালোবাসো না অথচ তাকে নিয়ে সারাদিন ভাবো, তাকে দেখলেই তার দিকে এক নজরে তাকিয়ে থাকো, তাকে তুমি ভালোবাসো না? আমি তো সারাদিন পড়ালেখা আর বন্ধুদের নিয়ে থাকি, আমি কাউকে নিয়ে কেন ভাবতে যাব? আমি জানি কে সেটা। তুমি যাকে ভালোবাসো সেই মেয়েটা আমি, তাই না? আমি আসলে কাউকে ভালোবাসি না। নীলা কিছুটা ধমকের সুরে বলল, আমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবেও না। আর যদি কাউকে ভালোবাসতে চাও তাহলে দেখে নিব। এমনভাবে বলল যেন আমার ওপর সবটুকু অধিকার তার।
অথচ আমি ভয়ের কারণে তার সামনে কথাই বলতে পারি না। মানুষ যাকে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি ভয় পায়। ভয় পায় তাকে হারানোর, তার ভালোবাসা হারানোর। শত ক্লান্তির মাঝেও যখন প্রিয়তমার মুখটা দেখি তখন ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। হাজার ব্যস্ততার মাঝেও তার অভিমান ভাঙাতে অনেক প্রচেষ্টাই করি। কলেজের ক্লাস শেষে দুজনে পার্কের বেঞ্চে বসে আছি। এই, তুমি আমাকে এত ভয় পাও কেন? আমি কই তোমাকে ভয় পাই? তাহলে ওই দিন ওভাবে দৌড় দিয়েছিলে কেন শুনি? তখন তো আর আমি জানতাম না যে তুমি আমাকে ভালোবাসো। তুমি ভালোবাসো না আমাকে? প্রশ্নটা শুনে কিছুক্ষণের জন্য ওর দিকে তাকিয়ে থাকলাম। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তোমাকে আমি অনেক আগে থেকেই চিনি। তোমার জন্মই হয়েছে আমার জন্য। সেদিন আমার তুমিটাকে তোমার মাঝে খুঁজে পেয়েছিলাম। অনেক অনেক ভালোবাসি নীলা। নীলা অনেকটা খুশিমাখা ফেস নিয়ে বলল, শোনো, প্রত্যেক দিন এইভাবে আমাকে প্রপোজ করবে, ঠিক আছে? ঠিক আছে। এইভাবেই খুনসুটিতে চলতে থাকে আমাদের ভালোবাসা। সকালবেলা ওর ফোনে ঘুম থেকে জাগা, কলেজ শেষে এখানে ওখানে ঘুরতে যাওয়া, একসাথে ফুচকা খাওয়া, ছুটির দিনে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা, রাগ অভিমান দুষ্টুমিষ্টি ঝগড়ার মধ্যে দিয়েই কেটে গেল 2টা বছর। দুজনেরই কলেজ শেষ, আবারও একই ভার্সিটিতে ভর্তি। এই সময়টা মেয়েদের জন্য একটু অন্যরকম। পরিবার থেকে অনেকটা চাপ দেয় বিয়ের জন্য। পড়ালেখা না হয় বিয়ের পর আরও করবি। আর যদি পরিবার থেকে চাপ নাও দেয় তাহলে শুরু হয় আত্মীয়দের ক্যাচাল। বলবে বয়স তো কম হয়নি, মেয়ের বিয়ে দিবেন কবে? আরও নানা কাহিনী। তখন মায়ের চেয়ে মাসির দরদ বেড়ে যায়। আসলে আমাদের সমাজের দৃষ্টি এরকম, নিজের ঘরে আগুন জ্বলুক না জ্বলুক, কিন্তু অন্যের ঘরে জ্বলছে কি না সেটা নিয়ে তার বেশি মাথা ব্যথা। ঠিক এইরকমই একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে নীলা। তাকে দেখতে আসছে পাত্রপক্ষ। ছেলেটার নিজের বিজনেস আছে, নীলার বাবার বন্ধুর ছেলে, কিন্তু সে সাফ মানা করে দিয়েছে যে সে এখন বিয়ে করবে না। আমাদের সম্পর্কের কথাটাও বলে দিয়েছে। তার বাবা যে কোনো মতেই আমাদের সম্পর্ক মানতে নারাজ। পাত্রপক্ষেরও খুব তারা খুব শীঘ্রই বিয়ের কাজ সেরে ফেলতে চাইছে। নীলা তো কোনো মতেই অন্য কাউকে বিয়ে করবে না। আমাকে তো পালিয়ে বিয়ে করার কথাটাও বলে ফেলেছে। কিন্তু পালিয়ে বিয়ে করাটা কি আদৌ ঠিক? এতে অসম্মান হয় দুটো পরিবারের। মানুষের নানান কথা শুনতে হয় তাদের। এতগুলো মানুষকে কষ্ট দিয়ে আদৌ কি সুখী হওয়া যায়? ওর এই কথার প্রতি উত্তরে কিছু বললাম না, ফোনটা রেখে দিলাম। সন্ধ্যায় উপস্থিত হলাম নীলাদের বাড়ির সামনে। কলিং বেল চাপ দিতেই নীলার আম্মু এসে দরজা খুলে দিল। ওনাকে সালাম দিয়ে ভেতরে প্রবেশের অনুমতি চাইলাম। উনি আমাকে ভেতরে আসতে বললেন। ড্রয়িং রুমের সোফায় বসে চা খাচ্ছিলেন নীলার আব্বু। ওনাকে সালাম দিয়ে ওনার সামনে দাঁড়ালাম। আমার ভয়েস শুনে নীলা রুম থেকে বেরিয়ে এলো। তো তোমার নাম যেন কি? জি আঙ্কেল, তানভীর। কেন এসেছো এখানে? আমি কিছু কথা বলতে চাই আপনাদের। আঙ্কেল, আমি জানি আপনি আপনার মেয়ের ভালো চান। সেটা সব বাবা মাই চায়। তারা চায় তাদের ছেলে মেয়ে সবসময় ভালো থাকুক, সুখে থাকুক। আঙ্কেল, মানলাম যে আপনি যার সাথে ওর বিয়ে ঠিক করেছেন তার অনেক টাকা, হয়তো সেখানে সে অনেক বিলাসী জীবন পাবে, কিন্তু সে কি আদৌ সুখী হবে? অন্য আরেকজনকে ভালোবেসে কিভাবে অন্য আরেকজনের সাথে সুখী হওয়া যায়? আমি মানছি যে এখন আমার তেমন কোনো যোগ্যতা নেই যা দেখে আপনি আমাদের মেনে নেবেন। আমি চাইলেই আমার বাবার কোম্পানির এমডির পদটা সহজেই নিতে পারি, কিন্তু আমি চাই নিজের যোগ্যতায় কিছু করতে। আর তাও যদি আপনি চান আমি এখনই তা করতে পারি। ও আমাকে পালিয়ে বিয়ে করার কথাও বলেছিল, কিন্তু আমি তা করতে পারিনি। শুনেছি বাবারা হয় মেয়েদের প্রথম ভালোবাসা। আর আপনি যদি আমাদের মেনে না নেন তাহলে ওকে বলবো আপনি যাকে তার জন্য ঠিক করেছেন তাকে বিয়ে করতে। আসি আঙ্কেল। এই ছেলে দাঁড়াও, তোমার বাবা মাকে আমার সাথে দেখা করতে বলবে। বলে উনি চলে গেলেন। নীলার দিকে তাকিয়ে দেখি খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। আকাশে চাঁদ উঠেছে। ছাদের এক কোণায় সামনাসামনি দাঁড়িয়ে আছি আমরা দুজন।
প্রিয় মানুষটাকে পাওয়ার আনন্দে তার সৌন্দর্য যেন বেড়ে গিয়েছে হাজার গুণ। ওই আকাশে একটা চাঁদ, আমার পাশে আর একটা চাঁদ। আমি চাইলেও আকাশের চাঁদটাকে ছুঁয়ে দিতে পারবো না, কিন্তু আমার চাঁদটাকে আমি চাইলেই ছুঁয়ে দিতে পারবো, ভালোবাসতে পারবো। তোমার যে এত সাহস আগে জানা ছিল না। দেখতে হবে না কার ভালোবাসায় পাগল হয়েছি আমি? তার ভালোবাসা আমাকে বাধ্য করেছে এতটা সাহসী হওয়ার। কি করব বলো, থাকতে পারবো না তো তাকে ছাড়া। হাঁটু গেড়ে তার সামনে বসলাম। যদিও প্রপোজ করার জন্য রিং বা ফুল কোনোটাই আনেনি, হাত থেকে ঘড়িটা খুলে তার দিকে এগিয়ে দিয়ে বললাম, আমার আকাশের একমাত্র চাঁদ তুমি, আমার হৃদয়ের প্রশান্তি তুমি। যেদিন প্রথম তোমায় দেখেছিলাম সেদিন থেকেই আমার হৃদয়ের ক্যানভাসে তুমি। আমার মেয়ের আম্মু হবে মায়াপরি। সে লজ্জামাখা মুখ নিয়ে মাথা কয়েকবার ওপরে নিচে দোলালো। আমি ওর হাতে ঘড়িটা পরিয়ে দিয়ে উঠে দাঁড়ালাম। এখন একটু বলো। না, কিছু না। বলার আগেই সে আমার বুকে মুখ গুজে দিল। আমিও ভালোবাসার চাদরে জড়িয়ে নিলাম প্রেয়সীকে। আমরা অনেকেই হয়তো পরিবার কিংবা অন্য কোনো কারণ দেখিয়ে ভালোবাসার মানুষটিকে দূরে সরিয়ে দেই, কিন্তু নিজ ভালোবাসার ওপর বিশ্বাস আর একটু প্রচেষ্টা চালালেই সব কিছু সম্ভব হয়। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।